সবাইকে আজকের এই নতুন এবং গভীর বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইতিহাসের এমন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি যা আক্ষরিক অর্থেই পুরো পৃথিবীর মানচিত্র, রাজনীতি এবং প্রযুক্তির গতিপথ চিরতরে পাল্টে দিয়েছিল। হ্যাঁ, আমাদের আজকের বিষয় হল প্রথম বিশ্বযুদ্ধ। শুরু থেকে শেষ পর্যন্ত এর পুরো ঘটনা প্রবাহ নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের মিশনটা খুব পরিষ্কার, এই বিষাদ ঐতিহাসিক ঘটনাগুলোকে একটা রোমাঞ্চকর গল্পের মতো তুলে ধরা, যাতে ইতিহাসের এই বিশাল আর জটিল অধ্যায়টা খুব সহজেই বোঝা যায়। এই যুদ্ধের পটভূমি বুঝতে হলে আমাদের ১৯১৪ সালের আগের ইউরোপে ফিরে যেতে হবে। তখনকার ইউরোপ কিন্তু মোটেও আজকের মতো শান্ত বা স্থিতিশীল ছিল না। বলতে গেলে পুরো মহাদেশটাই একটা বারুদের স্তূপের ওপর বসেছিল। এর পেছনে মূলত ৪টে প্রধান কারণ ছিল। প্রথমত, সাম্রাজ্যবাদ। হ্যাঁ, মানে ব্রিটেনের তখন বিশাল উপনিবেশ, আর উদীয়মান শক্তি হিসেবে জার্মানি চাইছিল ব্রিটেনের সাথে পাল্লা দিতে। দ্বিতীয় কারণটা ছিল সামরিকীকরণ, বিশেষ করে নৌবাহিনীর বিস্তার আর সাগরে আধিপত্য বিস্তারের জন্য ড্রেডনট যুদ্ধজাহাজ তৈরির এক অঘোষিত প্রতিযোগিতা শুরু হয়েছিল তখন। আর তৃতীয় কারণটা হলো উগ্র জাতীয়তাবাদ। মানুষ নিজেদের দেশের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য মরিয়া ছিল। আর চতুর্থ এবং সবচেয়ে মারাত্মক কারণটা ছিল গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা জটিল জোটবদ্ধতা বা অ্যালায়েন্স সিস্টেম। এই অ্যালায়েন্সের কনসেপ্টটাই আসলে পুরো পরিস্থিতিকে সবচেয়ে বেশি বিপজ্জনক করে তুলেছিল। এটাকে খুব সহজে এক আঁটির লাঠির সাথে তুলনা করা যায়। এক আঁটি লাঠি মানে একটা লাঠিতে টান পড়লে? ঠিক ধরেছেন, একটাতে টান পড়লে পুরো আঁটিটাই প্রবলভাবে নড়ে উঠবে। চুক্তির জালে ইউরোপের শক্তিশালী দেশগুলো এমনভাবেই একে অপরের সাথে আটকে ছিল। আর সেই মারাত্মক টানটা পড়েছিল ১৯১৪ সালের ২৮ জুন। বসনিয়ায় অস্ট্রিয়া হাঙ্গেরির আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দ তার স্ত্রীকে নিয়ে পরিদর্শনে গিয়েছিলেন। কিন্তু বসনিয়ার সাধারণ মানুষের একটা বড় অংশ অস্ট্রিয়া হাঙ্গেরির আধিপত্য মেনে নিতে পারছিল না। তাদের আকাঙ্ক্ষা ছিল স্বাধীন সার্বিয়ার সাথে যুক্ত হওয়ার। আর এই ক্ষোভ থেকেই ব্ল্যাকহ্যান্ড নামের একটি উগ্র জাতীয়তাবাদী দল আর্চডিউককে হত্যার পরিকল্পনা করে। মজার বা আক্ষেপের বিষয় হল, গুপ্তহত্যার প্রথম চেষ্টা কিন্তু চরমভাবে ব্যর্থ হয়েছিল। তাদের একজন সদস্য ফার্দিনান্দের গাড়ির ওপর বোমা ছুঁড়েছিল, কিন্তু বোমাটি ছিটকে গাড়ির পেছনে পড়ে বিস্ফোরিত হয়। আর্চডিউক সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেঁচে যান। হ্যাঁ, এরপর ফার্দিনান্ড যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি ওই বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে যাবেন, ঠিক তখনই ঘটল ইতিহাসের সেই মোড় ঘুরিয়ে দেওয়া ভুল। ওই যে তাদের গাড়ির চালক রাস্তা চিনতে না পেরে ভুল করে একটা গলিতে ঢুকে পড়ে। আর যখন সে বুঝতে পেরে গাড়িটা পেছনের দিকে ঘোরাতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে কাকতালীয়ভাবে দাঁড়িয়েছিল গ্যাভরিলো প্রিন্সেপ নামের এক তরুণ। সে তো ওই ব্ল্যাকহ্যান্ড দলেরই সদস্য ছিল। একদম, হাতের কাছে এমন অপ্রত্যাশিত সুযোগ পেয়ে সে মুহূর্তের মধ্যে পিস্তল বের করে গুলি চালায়। ঘটনাস্থলে আর্চডিউক ফার্ডিনান্ড ও তার স্ত্রী প্রাণ হারান। এই দুটো গুলি যেন পুরো বিশ্বের বুকে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা করে দিল। এরপরে শুরু হলো সেই ভয়াবহ ডমিনো এফেক্ট। একটা দেশের পর আরেকটা দেশ তাসের ঘরের মতো যুদ্ধে জড়িয়ে পড়তে শুরু করে। অস্ট্রিয়া হাঙ্গেরি এই গুপ্তহত্যার জন্য সার্বিয়াকে সরাসরি দায়ী করে এক চরম এবং অপমানজনক আল্টিমেটাম দিয়ে বসল। সার্বিয়া যখন তাদের সবগুলো শর্ত পুরোপুরি মানতে পারল না, তখন অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার ওপর সরাসরি যুদ্ধ ঘোষণা করল। আর সার্বিয়াকে বাঁচাতে এগিয়ে এলো তাদের দীর্ঘদিনের মিত্র, বিশাল সাম্রাজ্যের অধিকারী রাশিয়া। রাশিয়াকে সীমান্তে সৈন্য সমাবেশ করতে দেখে অস্ট্রিয়া হাঙ্গেরির প্রধান মিত্র জার্মানিও কালক্ষেপণ না করে যুদ্ধ ঘোষণা করে বসল রাশিয়ার বিরুদ্ধে। আবার রাশিয়ার সাথে সামরিক চুক্তি থাকার কারণে ফ্রান্সও বাধ্য হয়ে এ সংঘাতে জড়িয়ে পড়ল। দেখতে দেখতে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পুরো ইউরোপ যেন দাউ দাউ করে জ্বলতে থাকা দাবানলে পরিণত হল। এখানে ভৌগোলিক দিক থেকে জার্মানির অবস্থাটা খুব ক্রিটিক্যাল ছিল, কারণ তাদের আক্ষরিক অর্থেই দুই দেয়ালে চাপা পড়ার মতো অবস্থা। একদিকে পরাশক্তি ফ্রান্স, অন্যদিকে বিশাল রাশিয়া। এই দুই ফ্রন্টে একসাথে যুদ্ধ এড়ানোর জন্য জার্মানি মরিয়া হয়ে একটা উপায় খুঁজছিল। আর এই উপায় হিসেবেই জার্মানির জেনারেল স্টাফের প্রধান আলফ্রেড ফন শ্লেফেন একটা মাস্টার প্ল্যান তৈরি করেছিলেন। ছিল সময়ের নিখুঁত হিসেব। জার্মানির ধারণা ছিল, রাশিয়া যেহেতু আয়তনে অনেক বড় আর তাদের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, তাই সৈন্য সমাবেশ করে সীমান্ত পর্যন্ত আসতে তাদের অন্তত ৬ সপ্তাহ সময় লাগবে। এই ৬ সপ্তাহের উইন্ডোটাকে কাজে লাগিয়ে জার্মানি তাদের পুরো সামরিক শক্তি পশ্চিম দিকে মানে ফ্রান্সের দিকে ঢেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
কৌশলটা ছিল ফ্রান্সকে বিদ্যুৎ গতিতে হারিয়ে দিয়ে তারপর দ্রুত পুরো সেনাবাহিনী পূর্ব দিকে রাশিয়ার দিকে ঘুরিয়ে দেওয়া। কিন্তু সরাসরি ফ্রান্সের কড়া পাহারায় থাকা সীমান্তে আক্রমণ না করে জার্মানি নিরপেক্ষ দেশ বেলজিয়ামের ভেতর দিয়ে ফ্রান্সে ঢোকার পরিকল্পনা করে, যাতে প্যারিস শহরকে পেছন দিক থেকে ঘিরে ফেলা যায়। কিন্তু কাগজে কলমে নিখুঁত হিসেবে এই পরিকল্পনা যতটা সহজ মনে হয়েছিল, বাস্তব যুদ্ধক্ষেত্রের বিশৃঙ্খলায় তা মোটেও তেমনভাবে কাজ করেনি। একদম না। স্লিফেন প্ল্যানের এই ব্যর্থতার পেছনের সমীকরণটা দেখলে পুরো যুদ্ধের গতি প্রকৃতি আরও পরিষ্কার হয়ে ওঠে। প্রথমত, জার্মানি তাদের অহংকারের বশবর্তী হয়ে ভেবেছিল বেলজিয়ামের মতো ছোট দেশের সেনাবাহিনী কোনো বাধাই দিতে পারবে না। কিন্তু বেলজিয়ামের মাত্র 1,20,000 সৈন্য তাদের শক্তিশালী দুর্গে বসে জার্মান বাহিনীর অগ্রযাত্রাকে মারাত্মকভাবে আটকে দেয়। এই অপ্রত্যাশিত প্রতিরোধ জার্মানির সেই গুরুত্বপূর্ণ 6 সপ্তাহের টাইমলাইনকে একেবারে লণ্ডভণ্ড করে দেয়। দ্বিতীয়ত, বেলজিয়াম যেহেতু আন্তর্জাতিকভাবে একটা নিরপেক্ষ দেশ ছিল, জার্মানি তাদের সীমান্ত অতিক্রম করার ফলে ব্রিটেন ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। কারণ বেলজিয়ামের সুরক্ষার জন্য ব্রিটেনের চুক্তি ছিল। জার্মান চ্যান্সেলর তখন অবাক হয়ে বলেছিলেন, মাত্র এক টুকরো কাগজের জন্য ব্রিটেন যুদ্ধে জড়াবে। কিন্তু ব্রিটেন সত্যি ওই চুক্তির সম্মান রক্ষার্থে যুদ্ধে যোগ দিল, আর জার্মানির জন্য সবচেয়ে বড় ধাক্কাটা এলো রাশিয়ার দিক থেকে। হ্যাঁ, জার্মানির হিসাব ছিল 6 সপ্তাহ, কিন্তু রাশিয়া মাত্র 10 দিনের মাথায় অবিশ্বাস্য দ্রুত গতিতে সৈন্য সাজিয়ে জার্মানির পূর্ব সীমান্তে আক্রমণ করে বসল। এই অপ্রত্যাশিত কৌশলগত বিপর্যয়গুলো জার্মানির সাজানো পরিকল্পনায় বিশাল ফাটল ধরিয়ে দেয়। বাধ্য হয়ে জার্মানিকে ফ্রান্সের ফ্রন্ট থেকে সৈন্য সরিয়ে রাশিয়ার ফ্রন্টে পাঠাতে হয়। ফলে পশ্চিম ফ্রন্টে জার্মান বাহিনীর শক্তি কমে যায়। জার্মান বাহিনী যখন বেলজিয়াম পেরিয়ে ফ্রান্সে ঢুকে প্যারিসের দিকে এগোচ্ছিল, তখন শুরু হয় ব্যাটল অফ দ্য ফ্রন্টিয়ার্স। জার্মান বাহিনীর অন্যতম একজন কমান্ডার জেনারেল ফন ক্লুক স্লিফেন প্ল্যানের মূল নির্দেশ অমান্য করে প্যারিসকে পেছন থেকে ঘেরার বদলে প্যারিসের সামনে দিয়ে মুভ করতে শুরু করেন। তিনি হয়তো ভেবেছিলেন ফরাসিরা ততক্ষণে ভেঙে পড়েছে, কিন্তু এই ভুলের কারণে জার্মান বাহিনীর ডান দিক বা রাইট ফ্ল্যাঙ্ক সম্পূর্ণ উন্মুক্ত হয়ে পড়ে। আর ফ্রান্সের মিলিটারি গভর্নর জেনারেল গ্যালিয়ানি অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে এই কৌশলগত ফাঁকটা দেখতে পান। মুহূর্তের মধ্যে পাল্টা আক্রমণের নির্দেশ দেন তিনি। আর এই পাল্টা আক্রমণকে সফল করার জন্যই ইতিহাসে সেই অভূতপূর্ব ঘটনাটি ঘটেছিল। প্যারিসের কাছাকাছি মার্ন নদীর তীরে জার্মান বাহিনীকে রুখে দেওয়ার জন্য ফরাসিদের জরুরি ভিত্তিতে সৈন্য পাঠাতে হতো। ট্রেনের ব্যবস্থা তখন পর্যাপ্ত ছিল না। তখন ফরাসি সরকার এক অভিনব সিদ্ধান্ত নেয়। তারা প্যারিসের সাধারণ ট্যাক্সিগুলোকে রিকুইজিশন করে। প্রায় 600 ট্যাক্সি ব্যবহার করে রাতারাতি হাজার হাজার ফরাসি সৈন্যকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল। ইতিহাসে এটি ট্যাক্সিস অফ দ্য মার্ন নামে পরিচিত। যুদ্ধের ময়দানে সাধারণ যাত্রীবাহী ট্যাক্সি ক্যাব দিয়ে সৈন্য পরিবহন, এটা ছিল আধুনিক সামরিক লজিস্টিক্সের এক বিস্ময়কর উদাহরণ। এই ব্যাটল অফ দ্য মার্নে যখন মিত্রবাহিনী জার্মানদের রুখে দিল, তখন জার্মানরা বুঝতে পারল দ্রুত প্যারিস দখল করা আর কোনোভাবেই সম্ভব নয়। মিত্রবাহিনীর প্রবল চাপে তারা পিছু হটতে বাধ্য হল। পিছু হটে জার্মানরা যখন আইন নদীর তীরে পৌঁছাল, তখন সমতল ভূমিতে মেশিনের গুলির সামনে দাঁড়িয়ে থাকাটা আত্মহত্যার শামিল বুঝতে পেরে তারা মাটিতে পরিখা বা ট্রেঞ্চ খুঁড়তে শুরু করল। জার্মানরা যখন দেখল সরাসরি সামনে এগোনো যাচ্ছে না, তখন তারা পাশ কাটিয়ে উত্তরের দিকে এগোনোর চেষ্টা করল। মিত্রবাহিনীও তাদের এই কৌশল বুঝতে পেরে বাধা দেওয়ার জন্য সমান্তরালভাবে উত্তরের দিকে এগোতে থাকল। দুই পক্ষের এই পাল্লা দিয়ে সমুদ্রের দিকে এগোনোর চেষ্টাকে সামরিক ইতিহাসে রেস টু দ্য সি বলা হয়। শেষ পর্যন্ত উত্তর সাগরে গিয়ে তারা থামতে বাধ্য হয়, আর এই পুরো পথ জুড়ে দুই পক্ষই মাটির গভীরে পরিখা খুঁড়ে বসে পড়ে। সুইজারল্যান্ডের সীমান্ত থেকে শুরু করে বেলজিয়ামের সমুদ্র সৈকত পর্যন্ত দীর্ঘ এই ট্রেঞ্চ লাইন তৈরি হয়ে যায়, আর এর মাধ্যমেই শুরু হয় বছরের পর বছর চলা এক চরম স্থিবির যুদ্ধ, যাকে আমরা ট্রেঞ্চ ওয়ারফেয়ার হিসেবে জানি। এই ট্রেঞ্চগুলো কিন্তু শুধু মাটি খোঁড়া গর্ত ছিল না, কাদা, রোগবালাই, ইঁদুর আর অবিরাম গোলাবর্ষণের এক মনস্তাত্ত্বিক নরক ছিল এগুলো, যা সৈনিকদের দিনের পর দিন মানসিক ট্রমার মধ্যে ফেলে রাখত। পশ্চিম রণাঙ্গনে এই ট্রেঞ্চ ওয়ারফেয়ার আক্ষরিক অর্থেই এক চরম অচলাবস্থা তৈরি করেছিল। লাখ লাখ গোলাবর্ষণ আর হাজার হাজার প্রাণহানির পরও কেউ 1 ইঞ্চিও সামনে এগোতে পারছিল না। এই অচলাবস্থা কাটানোর জন্য মিত্রবাহিনী তখন নতুন একটা উপায় বের করার চেষ্টা করল। তারা ভাবল,
জার্মানির মিত্র অটোমান সাম্রাজ্যের ওপর আঘাত হেনে যুদ্ধের মোড় ঘোরানো যায় কিনা? তখনই উইনস্টন চার্চিলের উদ্যোগে একটা অত্যন্ত উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করা হয়। অটোমান সাম্রাজ্যের দার্দানেলিস প্রণালী হয়ে নৌবাহিনীর সাহায্যে সরাসরি ইস্তানবুল দখল করার চিন্তা। তাদের ধারণা ছিল ব্রিটিশ রণতরীর বিশাল গোলাবর্ষণ দেখলেই তুর্কিরা ভয় পেয়ে আত্মসমর্পণ করবে, আর সেখান দিয়ে মিত্র রাশিয়ার সাথে খুব সহজেই একটা সাপ্লাই রুট স্থাপন করা যাবে। চার্চিলের এই পরিকল্পনা কাগজের পাতায় যতটাই চমৎকার হোক না কেন, বাস্তব ময়দানে গ্যালিপুলি ক্যাম্পেইন মিত্রবাহিনীর জন্য এক চরম বিপর্যয় হয়ে দাঁড়ায়। কারণ মিত্রবাহিনীর কমান্ডাররা তুর্কিদের প্রতিরোধ ক্ষমতাকে পুরোপুরি অবমূল্যায়ন করেছিলেন। যখন ব্রিটিশ এবং ফরাসি নৌবাহিনী দার্দানেলিস প্রণালীতে প্রবেশ করল, তখন পানিতে আগে থেকেই পেতে রাখা মাইন বিস্ফোরণে তাদের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ডুবে যায়। নৌ আক্রমণ সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পর তারা পদাতিক বাহিনী দিয়ে সৈকতে অবতরণের এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। ১৯১৫ সালের এপ্রিলে গ্যালিপোলিতে অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ডার বা অ্যানজ্যাক এবং ভারতীয় সৈন্যদের নামানো হয়, কিন্তু ভৌগোলিক সুবিধাটা ছিল তুর্কিদের পক্ষে। তারা সৈকতের চারপাশের পাহাড়ের উপর সুবিধাজনক অবস্থানে বাংকার বানিয়ে অপেক্ষা করছিল। কমান্ডার মুস্তাফা কামালের নেতৃত্বে তুর্কিদের তীব্র দেশপ্রেম ও নির্ভুল নিশানার সামনে মিত্রবাহিনী সৈকতের বালুতেই শোচনীয়ভাবে আটকে যায়। ওয়েস্টার্ন ফ্রন্টের মতো সেখানেও সৈকতে ট্রেঞ্চ খোঁড়া হলো এবং মাসের পর মাস হাজার হাজার সৈন্য মারা গেল, কিন্তু মিত্রবাহিনী পাহাড়ের দিকে একটু এগোতে পারল না। শেষে বাধ্য হয়ে তারা সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তবে এই চরম পরাজয়ের মাঝেও প্রত্যাহারের সময় একটা চমৎকার সামরিক উদ্ভাবন তারা করেছিল। পালানোর সময় তুর্কিরা যাতে বুঝতে না পারে যে ট্রেঞ্চগুলো খালি, সেজন্য তারা ড্রিপ রাইফেল বা ভূতের রাইফেল নামের একটা মেকানিজম বানিয়েছিল। হ্যাঁ, একটা পাত্র থেকে ফোঁটা ফোঁটা পানি নিচের একটা টিনে পড়ত, আর টিনটা ভারী হয়ে স্বয়ংক্রিয়ভাবে রাইফেলের ট্রিগার টেনে দিত। তুর্কিরা দূর থেকে গুলির শব্দ শুনে ভাবত পরীক্ষায় বোধহয় এখনও শত্রু আছে, অথচ মিত্রবাহিনীর সৈন্যরা ততক্ষণে অন্ধকারের সুযোগ নিয়ে নিরাপদে জাহাজে করে পালিয়ে গেছে। পশ্চিম ফ্রন্টে যখন এই কাঁদা আর পরীক্ষার স্থিবিরতা চলছে, তখন মানচিত্রের অন্যদিকে পূর্ব রণাঙ্গনে কিন্তু ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। পূর্ব রণাঙ্গন বা ইস্টার্ন ফ্রন্টের যুদ্ধক্ষেত্রটা ওয়েস্টার্ন ফ্রন্টের চেয়ে ভৌগোলিকভাবে অনেক বেশি বিস্তৃত ছিল। সেখানে পরীক্ষায় আটকে থাকার সুযোগ ছিল না। যুদ্ধটা ছিল অনেক বেশি ডাইনামিক। রাশিয়া শুরুতে পূর্ব প্রুশিয়ায় সফলভাবে ঢুকে পড়ে জার্মানদের আতঙ্কিত করে তুললেও জার্মানির অভিজ্ঞ দুই জেনারেল হিন্ডেনবার্গ এবং লুডেনডর্ফ পরিস্থিতির হাল ধরেন। তারা অত্যন্ত চতুরতার সাথে রাশিয়ান বাহিনীর যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা কাজে লাগিয়ে ব্যাটল অফ ট্যানেনবর্গের রাশিয়ার বিশাল এক পরাজয় নিশ্চিত করেন। এই যুদ্ধে রাশিয়ার বিপুল সৈন্য শুধু হতাহতই হয়নি, লাখ লাখ সৈন্য বন্দীও হয়। ফলে পশ্চিম ফ্রন্টের মতো পূর্ব ফ্রন্টেও রাশিয়ার অগ্রগতি সেখানেই থেমে যায়। এরপর জার্মানি এবং অস্ট্রিয়া হাঙ্গেরি সম্মিলিতভাবে রাশিয়ান বাহিনীকে ধীরে ধীরে তাদের নিজেদের ভূখণ্ডের অনেক ভেতরে ঠেলে দেয়। এই ফ্রন্টগুলোর স্থিবিরতা আর লাশের পাহাড়ের মাঝে বিশ্বযুদ্ধ প্রবেশ করে ১৯১৬ সালে। এই বছরটিকে ইতিহাসবিদরা মিট গ্রাইন্ডার বা মাংস পেশায় কলের বছর বলে আখ্যা দিয়ে থাকেন। কারণ এবছরে মানুষের প্রাণের যেন ন্যূনতম কোনো মূল্যই ছিল না। জার্মান কমান্ডার এরিক ফন ফকেনহাইম ওয়েস্টার্ন ফ্রন্টের স্থিতিরতা ভাঙার জন্য ফরাসি শহর ভার্দুন আক্রমণের পরিকল্পনা করলেন। ভার্দুন শহরটা কৌশলগত দিক থেকে যতটা না গুরুত্বপূর্ণ ছিল, তার চেয়ে বেশি ছিল ফরাসিদের জাতীয় গর্বের প্রতীক। ফকেনহাইমের আসল লক্ষ্য কিন্তু শহর দখল করা ছিল না। তার লক্ষ্য ছিল ফরাসিদের এমনভাবে আঘাত করা যাতে তারা তাদের শেষ রক্তবিন্দু দিয়েও হলেও শহরটি রক্ষা করতে আসে। আর সেই সুযোগে জার্মান মোলন্দাজ বাহিনী ফরাসিদের মানসিকভাবে ভেঙে দিয়ে ব্লিড হোয়াইট বা আক্ষরিক অর্থেই রক্তশূন্য করে দেয়। ভার্দুনের যুদ্ধ ফরাসিদের জন্য সত্যি এক জীবন্ত দুঃস্বপ্ন ছিল। জার্মানরা একটানা কয়েক লাখ গোলা বর্ষণ করতে থাকে, পুরো এলাকার মাটি একেবারে উল্টে যায়। কিন্তু এত কিছুর পরও ফরাসিদের মনোবল ভাঙেনি। ফরাসি জেনারেল ফিলিপ পেতর সেই বিখ্যাত উক্তি দে শ্যাল নট পাস বা তারা পেরোতে পারবে না ফরাসিদের অদম্য সাহসের মূলমন্ত্র হয়ে ওঠে। জেনারেল পেতান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটিমাত্র সরু রাস্তা দিয়ে নিরবিচ্ছিন্নভাবে সৈন্য ও রসদ সরবরাহ নিশ্চিত করেছিলেন। এই রাস্তাটি ফরাসি ইতিহাসে
সেক্রেড ওয়ে বা পবিত্র পথ নামে পরিচিত। ভার্দুনের এই ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে দুই পক্ষের প্রায় ৭ লাখ সৈন্য হতাহত হয়। কিন্তু যুদ্ধক্ষেত্রের মানচিত্রে খুব একটা পরিবর্তন আসেনি। ফরাসিদের ওপর থেকে এই ভার্দুনের চাপ কিছুটা কমাতে ব্রিটিশরা আরেকটি বিশাল আক্রমণের পরিকল্পনা করে, যা ইতিহাসে ব্যাটেল অব দ্য সোম নামে পরিচিত। এই যুদ্ধের পরিকল্পনাটা আধুনিক সামরিক প্রযুক্তির সামনে ঊনবিংশ শতাব্দীর পুরনো কৌশলের এক মর্মান্তিক ব্যর্থতার উদাহরণ। ব্রিটিশদের ধারণা ছিল তারা টানা ৭ দিন ধরে লাখ লাখ গোলাবর্ষণ করবে, এতে জার্মানদের ট্রেঞ্চ আর কাঁটাতার সব ধ্বংস হয়ে যাবে। এরপর ব্রিটিশ সৈন্যরা হেঁটে হেঁটে গিয়ে ফাঁকা জার্মান এলাকা দখল করে নেবে। কিন্তু বাস্তবে জার্মানরা মাটির অনেক গভীরে কংক্রিটের বাংকারে লুকিয়েছিল, যেখানে বোমার আঘাত পৌঁছায়নি। গোলাবর্ষণ থামার পর ব্রিটিশ সৈন্যরা যখন কাঁধে ভারী সরঞ্জাম নিয়ে খোলা ময়দানে আস্তে আস্তে এগোতে শুরু করল, জার্মানরা বাংকার থেকে বেরিয়ে এসে তাদের মেশিন গান নিয়ে পজিশন নিল। এর পরিণতি ছিল অকল্পনীয় ভয়াবহ। সোমের যুদ্ধের প্রথম দিনেই ২০,০০০ ব্রিটিশ সৈন্য মারা যায়। এটি নিঃসন্দেহে ব্রিটিশ সামরিক ইতিহাসের সবচেয়ে কালো দিন ছিল। বিপক্ষের সক্ষমতাকে বুঝতে না পারার চরম মূল্য চোকাতে হয়েছিল সাধারণ তরুণদের। তবে এই সোমের যুদ্ধেই প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে মার্ক ১ ট্যাঙ্কের প্রবেশ ঘটে। কাঁটা তার পেরোনো এবং ট্রেঞ্চ পার হওয়ার জন্য এই দানবীয় যন্ত্রটি তৈরি করা হয়েছিল। যদিও প্রথম দিকে প্রযুক্তিগত সমস্যার কারণে এই ট্যাঙ্কগুলো খুব একটা সফল হয়নি, তবুও এটি যুদ্ধের ভবিষ্যৎ প্রযুক্তি কেমন হতে পারে তার একটা সুস্পষ্ট ধারণা দিয়ে যায়। সোমের যুদ্ধ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে মাত্র কয়েক কিলোমিটার জায়গার দখল নিতে গিয়ে লাখ লাখ তরুণের প্রাণ বিসর্জন দিতে হয়েছিল। মানুষের প্রাণের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি এই যুদ্ধে কিন্তু নতুন নতুন সব মারণাস্ত্রের ব্যবহার শুরু হয়েছিল। শুধু সমতল ভূমিতেই নয়, সমুদ্র কম ধ্বংসযোগ্য হয়নি। ব্যাটল অফ জ্যাটল্যান্ডের কথা না বললেই নয়। এটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় নৌযুদ্ধ, যেখানে ব্রিটেন এবং জার্মানির বিশাল যুদ্ধজাহাজগুলো মুখোমুখি হয়েছিল। ব্রিটিশ নৌবাহিনী জার্মানির চারদিকে এমন এক নিশ্ছিদ্র নৌ অবরোধ বা ব্লকেড তৈরি করেছিল যে জার্মানির ভেতরে খাবার পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে যায়। এই নৌযুদ্ধে একটা দারুণ চমকপ্রদ ব্যাপার ছিল ব্রিটিশ ইন্টেলিজেন্সের রুম 40, আধুনিক সিগন্যাল ইন্টেলিজেন্স বা সাইবার সিকিউরিটির শুরু বলা যায় একে। এই রুম 40তে বসে ব্রিটিশ ক্রিপ্টোগ্রাফাররা জার্মানির নৌবাহিনীর গোপন রেডিও কোড আগে থেকেই উদ্ধার করে ফেলেছিল, যার ফলে জার্মানদের সারপ্রাইজ অ্যাটাকের প্ল্যান আর সারপ্রাইজ থাকেনি। ব্রিটিশরা আগে থেকেই সেখানে প্রস্তুত থাকত। প্রযুক্তির এই যুগান্তকারী প্রভাব প্রথম বিশ্বযুদ্ধকে আক্ষরিক অর্থেই আধুনিক যুদ্ধের রূপ দিয়েছিল। মেশিনগান, ফ্লেম থ্রোয়ার, ট্রেসার বুলেট আর ডেপথ চার্জের মতো বিধ্বংসী সব অস্ত্র তৈরি হয়েছিল। তবে এর পাশাপাশি কিছু জীবন রক্ষাকারী প্রযুক্তিও কিন্তু এই যুদ্ধেরই ফসল। যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের ভেতরে স্প্লিন্টার কোথায় আছে তা দ্রুত দেখার জন্য বিজ্ঞানী মেরি কুরি উদ্ভাবন করেছিলেন মোবাইল এক্স-রে মেশিনের। আকাশে পাইলটদের সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগ করার প্রয়োজনীয়তা থেকে জন্ম নিয়েছিল এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি। এমনকি যুদ্ধাহত সৈনিকদের ক্ষতস্থানে ব্যান্ডেজের জন্য উদ্ভাবিত সেলুক্টোর নামের একটা শোষণক্ষম উপাদান নার্সরা ব্যবহার করতে শুরু করেন, যা থেকে পরবর্তীতে আজকে স্যানিটারি ন্যাপকিনের উদ্ভব হয়। এটি নারীদের স্বাস্থ্যবিধিতে এক নীরব কিন্তু যুগান্তকারী পরিবর্তন এনেছিল। এই অকল্পনীয় ধ্বংসের মাঝেও বিজ্ঞান আর লজিস্টিক্সের এমন কিছু দীর্ঘস্থায়ী পজিটিভ দিক আমরা দেখতে পাই। এবার একটু মানচিত্রের পূব দিকে নজর দেয়া যাক। ১৯১৬ সালে ব্রুসিলভ অফেন্সিভ নামে রাশিয়ার একটি আক্রমণ বেশ সফল হলেও এটি রাশিয়ানদের সামরিক এবং অর্থনৈতিকভাবে একেবারে ক্লান্ত করে দেয়। দেশের ভেতরে খাদ্যাভাব, সাধারণ মানুষের ওপর চেপে বসা চরম দারিদ্র্য আর রাজতন্ত্রের প্রতি ক্ষোভ সব মিলিয়ে ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ায় এক গণবিপ্লব ঘটে যায়। পতন হয় জার নিকোলাস দ্বিতীয়ের, আর ঠিক সেই চরম অস্থিরশীল মুহূর্তে জার্মানি তাদের ইতিহাসের অন্যতম সেরা এক স্ট্র্যাটেজিক চাল দেয়। তারা সুইজারল্যান্ডের নির্বাসনে থাকা কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেনিনকে একটা সিল করা ট্রেনে করে গোপনে রাশিয়ায় পাঠিয়ে দেয়। জার্মানির উদ্দেশ্যই ছিল
লেনিনকে এক ধরনের পলিটিক্যাল বায়োলজিক্যাল ওয়েপন হিসাবে ব্যবহার করে রাশিয়ার ভেতরে রাজনৈতিক অস্থিরতা আরও উস্কে দেওয়া। আর তারা এই চালে শতভাগ সফলও হয়েছিল। লেনিন রাশিয়ায় ফিরে এসে বলশেভিক বিপ্লবের নেতৃত্ব দেন এবং ক্ষমতা দখল করার পরপরই ঘোষণা করেন যে রাশিয়া আর এই সাম্রাজ্যবাদীর যুদ্ধ করবে না। এরপর জার্মানির সাথে তারা ব্রেস্ট লিটোভস্ক চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়। এই চুক্তির শর্তগুলো ছিল রাশিয়ার জন্য চরম অপমানজনক। রাশিয়াকে তাদের 1/3 জনসংখ্যা এবং বিশাল উর্বর ভূখণ্ড জার্মানির হাতে ছেড়ে দিতে হয়। পূর্ব ফ্রন্টের রাশিয়ার এই পতনের পর জার্মানি তাদের সমস্ত সৈন্য সরিয়ে পশ্চিম ফ্রন্টে নিয়ে আসার এক বিরাট সুযোগ পেয়ে যায়। জার্মানি ভেবেছিল পশ্চিম ফ্রন্টে এবার তারা সহজেই মিত্রবাহিনীকে গুড়িয়ে দেবে, কিন্তু এখানে আবার ইতিহাসের গতিপথে নতুন মোড় আসে। 1917 সালে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করে। জার্মানি সাবমারিন বা ইউ-বোট দিয়ে এক বেপরোয়া কৌশল নিয়েছিল, যাকে বলে আনরেস্ট্রিক্টেড ওয়ারফেয়ার, মানে সামরিক বা বেসামরিক যে জাহাজই সামনে পড়বে ডুবিয়ে দেওয়া হবে। এর ফলে আমেরিকান যাত্রীবাহী জাহাজ লিসিতানিয়া ডুবিয়ে দেওয়া হয়। এর ওপর আবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী আর্থার জিমারম্যান মেক্সিকোকে একটা গোপন টেলিগ্রাম পাঠিয়ে বসেন। প্রস্তাবে বলা হয় মেক্সিকো যদি যুক্তরাষ্ট্রের ওপর হামলা করে তবে জার্মানি তাদের হৃত ভূখণ্ড উদ্ধারে সাহায্য করবে। ব্রিটিশ ইন্টেলিজেন্স এই জিমারম্যান টেলিগ্রাম ফাঁস করে দেয়। ফলে যুক্তরাষ্ট্র আর নিজেদের গুটিয়ে রাখতে পারেনি। তাজা আমেরিকান সৈন্য আর অপুরন্ত রসদ যখন ইউরোপে পৌঁছাতে শুরু করল, তখন ক্লান্ত এবং ক্ষুধার্ত জার্মানির পক্ষে আর টিকে থাকা সম্ভব হল না। অবশেষে 1918 সালের 11 নভেম্বর জার্মানি অস্ত্রবিরতি বা আর্মিস্টিস চুক্তিতে স্বাক্ষর করে। শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ। রণাঙ্গনে অস্ত্রবিরতি তো হল, কিন্তু আসল ভূরাজনৈতিক খেলা শুরু হল 1919 সালের প্যারিস পিস কনফারেন্সে। যুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপের পুনর্গঠনের জন্য বিজয়ী দেশগুলোর নেতারা আলোচনায় বসেন। এখানে বিগ ফোর সিদ্ধান্ত গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন, ব্রিটেনের ডেভিড লয়েড জর্জ, ফ্রান্সের জর্জেস ক্লেমেন্সো এবং ইটালির ভিত্তোরিও অরল্যান্ডো। উড্রো উইলসন 14 দফার একটি আদর্শবাদী প্রস্তাব দিয়েছিলেন, যেখানে জোর দেওয়া হয়েছিল ন্যায়ের ওপর ভিত্তি করে বিশ্বশান্তি প্রতিষ্ঠার ওপর। কিন্তু ফ্রান্স আর ব্রিটেনের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। ফ্রান্সের মাটিতে যুদ্ধের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ হয়েছিল বলে তারা চেয়েছিল জার্মানিকে এমনভাবে পঙ্গু করে দিতে যেন তারা আর কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারে। আর সেই তীব্র আক্রোশ আর প্রতিশোধের স্পৃহা থেকেই জন্ম নিল ইতিহাসের অন্যতম তিক্ত একটা চুক্তি, ভার্সাই চুক্তি বা ট্রিটি অফ ভার্সাই। চুক্তির শর্তগুলো শুনলেই বোঝা যায় এটি কোনো শান্তি চুক্তি ছিল না, বরং ছিল এক পেশে একটা শাস্তি। ওয়ার গিল্ট ক্লজের মাধ্যমে পুরো যুদ্ধের একক দায়ভার জার্মানির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। তাদের ওপর প্রায় $33 বিলিয়ন বিশাল অঙ্কের জরিমানা চাপানো হয়, যা পরিশোধ করা জার্মানির পক্ষে আক্ষরিক অর্থেই অসম্ভব ছিল। জার্মানির বিশাল সেনাবাহিনীকে মাত্র 1 লাখ সৈনিকে নামিয়ে আনা হয়, সাবমারিন কেড়ে নেওয়া হয় এবং এয়ারফোর্স সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়। এই ভার্সাই চুক্তি আসলে শান্তি প্রতিষ্ঠার বদলে ভবিষ্যৎ বিপর্যয়ের বীজ বপন করেছিল। জার্মানির সাধারণ মানুষ এই জাতীয় অপমান কিছুতেই মেনে নিতে পারেনি। ছিল যে তারা আসলে যুদ্ধক্ষেত্রে হারেনি, বরং দেশের ভেতরের কিছু রাজনীতিকবিদ চুক্তি স্বাক্ষর করে তাদের পিঠে ছুরি মেরেছে। এই ধারণাটিকেই বলা হয় স্ট্যাব ইন দ্য ব্যাক মিথ বা পিঠে ছুরি মারার তত্ত্ব। যারা চুক্তিতে স্বাক্ষর করেছিল তাদের জার্মানিতে নভেম্বর ক্রিমিনালস আখ্যা দেওয়া হয়। এই চরম অপমান, ভয়াবহ আর্থিক দুর্বলতা এবং চুক্তির কঠোর শর্তগুলোই জার্মানিতে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল, যাকে কাজে লাগিয়ে পরবর্তীতে অ্যাডলফ হিটলারের মতো একনায়কের উত্থান ঘটে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মঞ্চ প্রস্তুত হয়। পুরো বিষয়গুলো একসাথে মেলালে সত্যি গা শিউরে ওঠে। একটা মাত্র গুপ্ত হত্যার ঘটনা কিভাবে ডমিনো এফেক্টের মতো পুরো বিশ্বকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। 4টি বিশাল সাম্রাজ্য, রাশিয়ান, অটোমান, জার্মান এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের পতন ঘটেছিল। ইউরোপের মানচিত্র ভেঙে নতুন নতুন দেশের জন্ম হয়েছিল। আর এই পুরো আলোচনা থেকে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হল, এত বড় পরিসরের যুদ্ধ কখনোই শুধু রণাঙ্গনের সৈন্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। একদম ঠিক। এটি সাধারণ মানুষের জীবনকেও আমূল বিপর্যস্ত করে।
ব্রিটিশ নৌ অবরোধের কারণে জার্মানিতে খাদ্যের এত তীব্র অভাব দেখা দেয় যে শুধু অনাহারেই ৫ লাখেরও বেশি জার্মান সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল। যুদ্ধ মানেই শুধুই সৈন্যের বীরত্ব বা মানচিত্রের রদবদল নয়, বরং অসংখ্য সাধারণ মানুষের অবর্ণনীয় কষ্ট আর ট্রমা এর সাথে জড়িত থাকে। আর প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ গঠন করা হয়েছিল, কিন্তু সেই প্রচেষ্টা চূড়ান্তভাবে ব্যর্থ হয়। একটা ব্যাপার ভাবলে অবাক লাগে, সেদিনের বিজয়ী নেতারা যদি প্যারিস পিস কনফারেন্সে নিজেদের অহংকার, ভূমি দখলের লোভ আর প্রতিশোধের অন্ধ্রস্পৃহা দূরে সরিয়ে একটি সত্যিকারের ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে পারতেন, তাহলে কি হতো? তাহলে হয়তো আজকের পৃথিবীর ইতিহাস, সীমানা এবং ভূ-রাজনৈতিক দ্বন্দ্বগুলো সম্পূর্ণ অন্যরকম হতো। হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামের আরেকটি বিভীষিকা আমাদের দেখতে হতো না। এই গভীর প্রশ্নটি ভবিষ্যতের জন্য ভাবনার খোরাক হিসেবে রেখে আজকের মতো এই তথ্যবহুল আলোচনার এখানেই ইতি টানছি। এভাবেই কৌতূহলী থাকুন এবং ইতিহাসের পাতা থেকে বর্তমানকে বোঝার চেষ্টা চালিয়ে যান।